একবার জেনারেল সেন্সে বলছি, খুব ছোট্ট করে, আমি বইয়ের মতো করে চিন্তা করছি না, জাস্ট শুধু এর জন্য, পরে আমি আবার বিস্তারিত আসছি, বইয়ের মতো করে আসছি। এখন তাহলে কম্পিটেন্সি ব্যাপারটা কি, এটা ফার্স্ট জানতে হবে আমাদের। কম্পিটেন্সি জিনিসটা কি, কি বলবেন কম্পিটেন্সি জিনিসটা কি? Sir, competency is a combination of skills, knowledge, and attitude to perform a job according to industry, sir. ম্যাডাম সুন্দর বলেছেন। Competency, জি স্যার, তাহলে perform a job according to industry. তাহলে কম্পিটেন্স হচ্ছে তাহলে মানুষের এবিলিটি, কাজ করার যোগ্যতা নাকি? একজন মানুষের ইন্ডিভিজুয়াল এবিলিটি টু পারফর্ম এ সাকসেসফুল জব। তার মানে একজন ওয়ার্কার যে স্কিলস অ্যাপ্লাই করে তার ইন্ডাস্ট্রিতে একটা জব সাকসেসফুল পারফর্ম করে, সেই স্কিলস নলেজ অ্যাটিটিউডের কম্বিনেশনটাই হচ্ছে মূলত কম্পিটেন্সি, তাই না? তাহলে কম্পিটেন্সি হলো একজন মানুষের ইন্ডিভিজুয়াল এবিলিটি। এই এবিলিটির মধ্যে কি থাকছে? স্কিলস, নলেজ, অ্যাটিটিউড। কি জন্য এটা একটা জব সাকসেসফুলি বলেন তো? ওয়ার্ক প্লেসে নাকি টিডিসির মধ্যে? ও টিডিসিতে খুব ভালো কাজ করতে পারে বা কোন ট্রেনিং সেন্টারে খুব ভালো কাজ করতে পারছে, কিন্তু গিয়ে সে আর পারে না। যারা পুরনো আছেন, যদি ফেস টু ফেস ক্লাসে আমার দেখা হয় আমার সাথে, হয়তো আমি বলেছি যে চায়ের দোকানে একজন লোককে টিডিসিতে ট্রেনিং করানো হলো, খুব ভালো চা বানাতে পারে, কিন্তু ওই লোকটাকে যখন গরমের মধ্যে রাস্তার ধারে চা বানাতে দেওয়া যায়, তখন সে গরমে কাজটা করতে পারে না, তাহলে কিন্তু তার কম্পিটেন্সি নাই। তাহলে চায়ের দোকানে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক, এটাই তার ইন্ডাস্ট্রি। ওখানে যদি সে সাকসেসফুলি জবটা পারফর্ম করে, কি অ্যাপ্লাই করে? স্কিলস, নলেজ, অ্যাটিটিউড অ্যাপ্লাই করে, তাহলে আমরা ওই স্কিলস, নলেজ, অ্যাটিটিউডটাকে আমরা বলছি তার কম্পিটেন্সি। তো কম্পিটেন্সির সংজ্ঞাটা এইভাবে চিন্তা করতে পারি যে কম্পিটেন্সি is the ability by individual's ability to apply or use a set of related knowledge, skills, and attitude required to successfully perform a job or task in a defined workplace expected by the industry. এই অংশটা আলাদা অংশ, যে it also demonstrates to ability to transfer and apply skills, knowledge to a new situation or environment, এটা আলাদা একটা অংশ। কিন্তু মূল অংশটা দাঁড়ালো কি, যে কম্পিটেন্সি কাকে বলে যদি বলতে চাই আমরা, তাহলে বলবো কম্পিটেন্সি হচ্ছে একজন মানুষের ব্যক্তিগত এবিলিটি বা নিজস্ব এবিলিটি বা যোগ্যতা, কি স্কিলস, নলেজ, অ্যাটিটিউড অ্যাপ্লাই করে একটা ওয়ার্ক প্লেসে জব বা টাস্কের কথা বলতে পারি, যে সাকসেসফুলি পারফর্ম করতে পারে। কোথায়? ইন্ডাস্ট্রিতে, অথবা ইন্ডাস্ট্রি এক্সপেকটেশন অনুযায়ী কাজ করতে পারে। ব্যাপারটা এরকম। আমি কি বুঝাতে পারছি কথাটা? তার মানে এখানে কয়েকটা ক্রাইটেরিয়া দাঁড়াচ্ছে। কি লাগবে তাহলে? স্কিলস, নলেজ, অ্যাটিটিউড লাগবে, তাই তো? কি করার জন্য? একটা জব বা টাস্ক সাকসেসফুলি পারফর্ম করার জন্য। সে পারে, টাস্ক অ্যাপ্লাই করছে, কিন্তু কাজ সাকসেসফুল হয় না, আনসাকসেসফুল। আমার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করে না, ওইটা কিন্তু তার কম্পিটেন্সি হবে না। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, যে লোকটা কাজটা চাই, ওর কাছ থেকে যে পারফরমেন্সটা চাই, সাপোজ একজনকে ওই তো বললাম চা বানাতে বলেছে, সে চা বানিয়ে দিয়েছে, কিন্তু সেটা খাওয়া যাচ্ছে না, তার মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করেনি। বলছে কি, সে কিন্তু তার নিশ্চয়ই তার স্কিলস, নলেজ, অ্যাটিটিউড অ্যাপ্লাই করেই কাজ করেছে, কিন্তু
ওই যে চাটা বানিয়েছে স্কিলস নলেজ অ্যাটিটিউড আছে, কিন্তু কি অনুযায়ী হয়নি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়নি, তার মানে স্ট্যান্ডার্ড মেনটেন হয়নি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মেনটেন হলে তো অবশ্যই হতো, তাই না? আপনি 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 চা বানাতে বলেছেন, চা দিয়েছে সে, কিন্তু আপনি চিনি চাননি, চিনি বেশি করে দিয়েছে, ওই চা কি খাবেন আপনি? তাহলে স্ট্যান্ডার্ড মেনটেন হয়নি, বুঝা গেল? তার মানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ওই লোকটা কাজ করবে ঠিক আছে, কিন্তু অবশ্যই স্ট্যান্ডার্ড মেনটেন করে হবে, যেটা ক্লায়েন্ট বা ইন্ডাস্ট্রি আমার ওটাকে একসেপ্ট করে। যদি একসেপ্ট না করে তাহলে ওইটার কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই। যদি করতে পারে তাহলে সেটাই হলো তার কম্পিটেন্সি, যে না একটা লোক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে চাটা সুন্দর করে বানিয়েছে, যার ফলে ওই ক্লায়েন্ট বারবার তার দোকানে আসে, তাহলে সেটা তার কম্পিটেন্সি। আমি কি বুঝাতে পেরেছি কিনা ব্যাপারটা? তার মানে স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে। হ্যাঁ, আর একটা বিষয় যেটা বললাম যে সে চা বানাতে পারে, টিডিসির মধ্যে এসি দেওয়া আছে, সুন্দর একটা রুমের মধ্যে বানাতে পারে, কিন্তু দোকানে আসলে সে পারে না, কেন তাপে আর ওই মানুষের চাপে সে আর দোকান সামলাতে পারে না, তাহলে কিন্তু আবার কম্পিটেন্সি হবে না। নাকি হবে স্যার? হবে না। ওকে, তাহলে এই হলো সংজ্ঞা। অ্যাটিটিউড, স্কিলস এবং নলেজ, এই তিনটার সমন্বয় হয় কম্পিটেন্সি বা এবিলিটি, কিন্তু অবশ্যই সেটা ওয়ার্কপ্লেস স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে। এই কম্পিটেন্সির ডাইমেনশন কয়টা? চারটা। কি কি? টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জব রোল এনভায়রনমেন্ট। ওটা তো স্কিল নাই নাকি? স্কিল আছে স্যার। স্কিল আছে, আচ্ছা। তাহলে এই চারটা ডাইমেনশন মেইনলি, এই চারটা ডাইমেনশনকে আমরা বুঝি। জি স্যার। আজকে কখন বুঝেছেন? আজকে আমরা তো স্যার ফেস টু ফেস ক্লাস করিনি। ফেস টু ফেস হচ্ছে কিভাবে তাহলে? মানে আপনারাই আবার ফেস টু ফেস, আপনারাই অনলাইন, কিভাবে সেটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমরা কম্পিটেন্সি যদি বুঝে থাকি তাহলে আমরা নেক্সটে যাই, না তো যদি না বুঝি তাহলে আবার আমরা ডিসকাশন করতে বলে। স্যার কম্পিটেন্সি আমরা বুঝতে পারবো। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এখন এই কম্পিটেন্সির ডাইমেনশনটাতে একটু যাই, তাই তো? তার আগে আমাদের একটু আরেকটা জিনিস বোঝা দরকার। আরে না, রিসিভ করলে আবার ঝামেলা আছে। আচ্ছা, এখন হলো তার আগে জানা দরকার আমাদের জব কি, টাস্ক কি, এটা একটু জানা দরকার। যদি আমি ডাইমেনশন বুঝতে চাই, আমরা কি আলোচনা করতে পারি এটা? জি স্যার। ওকে, তাহলে আমি এক কাজ করি আগে। ওকে ওকে স্যার। ওকে, আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি স্যার। ওকে, কেউ একজন শেয়ার করবেন আমাকে যে জব কি, টাস্ক কি,
শেয়ার করবেন? শেয়ার করবেন কেউ? জব বলতে স্যার আমরা একটা শার্ট তৈরি করব এখন। এই শার্টটি তৈরি করতে গেলে আমাদের কি কি টাস্ক প্রয়োজন? হুম 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 জব কি আরেকবার প্লিজ। স্যার জব বলতে আমরা বুঝতেছি আমরা একটা শার্ট তৈরি করব এখন। এই শার্টটি তৈরি করতে গেলে আমাদের কি কি টাস্কের প্রয়োজন হতে পারে? ওকে, অন্য কেউ একজন শেয়ার করবে? পুরো শার্ট তৈরি করাটা আমাদের একটা জব। আর শার্টের যে সিঙ্গেল পার্ট গুলো আছে, যেমন হাতা বা কলার বা সামনের অংশ, পেছনের অংশ, এগুলো হচ্ছে এক একটা টাস্ক। একটা কাজ। নয়েজ হচ্ছে কাটতে জানো। আচ্ছা, জব হচ্ছে একটা বড় কাজ। হুম ওই বড় কাজটাকে আমরা যেটা আর কি ওটা ভেঙে ভেঙে যে ছোট ছোট কাজগুলোকে করি, সেটা হচ্ছে একটা আছে মাঝারি হবে টাস্ক, তারপরে ওটার থেকে আরো ছোট করলে সেটা টাস্ককে ভেঙে ভেঙে সেটা হলো টাস্ক এলিমেন্ট হবে। বুঝি যেমন একটা শার্টকে আপনি ওই যে দুইটা হাত আলাদা করে তারপর পকেট লাগানো থেকে শুরু করে বোতাম, এইগুলো একটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলাকে এখন স্যার বাকিটা আপনি বুঝাই দেন। আমার ফেস টু ফেস ক্লাসে ছিলেন আপনি না? জি স্যার। আচ্ছা, ওই সময় একদিন ক্লাসে গেছিলাম আমি, একদিন না 2-3 দিন হয়ে গেছি। জি স্যার। আচ্ছা, যদি এখানে চিন্তা করি, একজন টেইলার টেইলার তো আমরা জানি না, দর্জি জি স্যার। দর্জি কাজ করে। দর্জি যদি তার একটা এটা যদি তার অকুপেশন হয়ে থাকে, আমরা যখন সিএস বানাই তখন দর্জির কাজগুলো আইডেন্টিফাই করি। দর্জির বড় বড়, আমি গত কয়েকদিন আগেও একটা সিএস করে আসছি। ল্যাপটপ সার্ভিসিং এর উপরে, ল্যাপটপ সার্ভিসিং। তো এইরকম আগে আমরা আইডেন্টিফাই করি যে আমরা এই যে গতদিন যে ল্যাপটপ সিএসটা বানিয়েছি, কি করেছি, এই যে এই কাজগুলো আইডেন্টিফাই করেছি আমরা। এই যে কাজগুলো, একটা ল্যাপটপ সার্ভিসিং যে করে, সে কি করে বলে যে ল্যাপটপ সার্ভিসিং করে তাকে প্রথমে না এরকম একটা কাজ করা লাগে যে আগে টেস্ট করে দেখে যে কোথায় সমস্যা, তাই না? আপনার ল্যাপটপ সার্ভিসিং তো বুঝতে পারছেন ব্যাপারটা নাকি, ঠিকঠাক করা ল্যাপটপ। তাহলে ওই লোক কি করে দেখেন যে ল্যাপটপটা চেক করে দেখে যে কোথায় সমস্যা, কি হচ্ছে, প্রবলেমটা কি, করে না? তারপরে হার্ডওয়্যারের সমস্যা হলে হার্ডওয়্যার ঠিক করে, সফটওয়্যারের সমস্যা হলে সফটওয়্যার ঠিক করে, ইলেকট্রনিক্স কম্পিউটার গুলো নষ্ট যদি হয় তাহলে আবার রিপেয়ার করে, সোল্ডারিং আয়রন দেয়, তাই না? মাদারবোর্ড ঠিকঠাক করে, তারপরে সোল্ডারিং করেন, ডিসোল্ডারিং করেন, বায়োস প্রোগ্রামিং করে, কাস্টমারদের ঠিকঠাক কমিউনিকেট করে, তাদেরকে বলে যে কি করলে এটা ল্যাপটপটা ভালো থাকবে, কি করা যাবে কি করা যাবে না, এই সমস্ত বিষয়গুলা, সেফটি কোয়ালিটি এনশিওর করে, ইনভেন্টরি ম্যানেজ করে। ইনভেন্টরি ম্যানেজ মানে লেখালেখি করা, হ্যাঁ, যে ডকুমেন্ট করে যে কোন মালটা আছে কোনটা নাই, আবার লাগবে কোনটা, এরকম কিছু কাজ করে থাকে। বুঝা গেল কিনা এই বিষয়টা, যে এরকম কিছু বড় কাজ ছোট কাজ মিলে এরকম অনেকগুলো কাজ করে থাকে, তাই তো? জি স্যার। কথাটা বোঝা গেছে কি? যেমন যদি আমরা এই টেইলরের কথা চিন্তা করি, যদি টেইলরের সিএস বানাতে যাই আমরা, তাহলে তার আগে প্রথমেই করি কি, ওই লোকটা সারাদিন করে কি এটা আইডেন্টিফাই করি। তাহলে একজন এরকম যদি 5-7 জন টেইলরকে ডাক দেওয়া হয়, যখন সিএস বানাই আমরা তখন এরকম বলি 5-7 জন লোককে ডাকা হয় বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ, রাজশাহী থেকে একজন, ঢাকা থেকে একজন, চিটাগাং থেকে একজন, সিলেট থেকে একজন, এরকম অনেকগুলো মানুষ ডাকা হয়, হ্যাঁ, 7-8 জন মানুষকে ডাকা হয়। তারপরে বলা হয় যে ভাই আপনি সারাদিন কি করেন? তখন বলে যে আমাকে তো সারাদিন, স্যার আমার কথাগুলো কি শুনছেন আপনারা? জি স্যার, শুনছি। প্লিজ জি স্যার। কথাগুলো একটু গুরুত্বের সাথে শুনেন। এটা আপনি পাস করবেন না ফেল করবেন সেটা কথা নাই, আপনি সিএস সম্পর্কে একটা ভালো ধারণা হবে আশা করা যায় ইনশাআল্লাহ। আচ্ছা,
তো এখন হচ্ছে কি ওই ওই লোকটাকে জিজ্ঞেস করা হয় যে আপনি সারাদিন কি করেন, তাহলে বলেন তো ওই লোকটা বলবে না যে স্যার সারাদিনে তো আমাকে মেয়েদের জামা বানাতে হয় একটা, তারপরে মাঝে মধ্যে ছেলেদের বা পুরুষ মানুষের জামা কাপড় বানাতে হয়, তারপরে বলবে যে শুধু তাই না স্যার, মাঝে মধ্যে আমাদেরকে ব্লেজার বানাতে হয়, তারপরে প্যান্ট বানাতে হয় ছেলেদের, এরকম বলবে না, বিভিন্ন কাজগুলো বলবে না। জি স্যার। এইগুলাকে আমরা ডিউটি বা রেসপন্সিবিলিটি বলে থাকি, ডিউটি বা রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এইগুলো কিন্তু আপনাদের বইয়ে নাই, হ্যাঁ বিষয়গুলো বইয়ে নাই, যা শুধু আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করার জন্য বলছে। সিএস কোথা থেকে আসছে, কিভাবে আসছে, টাস্ক কি, টাস্কের আপনার ইয়েগুলো আসবে কি জানো, ডাইমেনশনগুলো ভালো বুঝতে পারবেন, এই জন্য আমি বুঝাচ্ছি। তাহলে তাহলে এই যে ডিউটি রেসপন্সিবিলিটি থেকে এই যে বড়, যখন বড় কাজ হয়ে যায় তখন আমরা এগুলোকে জব বলি। কি বলি? বড় কাজগুলোকে জব বলে থাকি। তাহলে আমি যদি এখানে একটা জব চিন্তা করি যে এই শার্ট বানানো একটা জব, তাহলে এটা বড় কাজ, তাই কি না? শার্ট বানানোটা জি স্যার। মানুষের একটা, এই যে ধরলাম একটা ডিউটি, তার একটা পুরুষ মানুষের শার্ট বানানো একটা ডিউটি, মেয়েদের শার্ট বানানো একটা ডিউটি, তারপরে প্যান্ট বানানো ডিউটি, ব্লেজার বানানো ডিউটি, তাই না? পাঞ্জাবি বানানো ডিউটি, এরকম থাকতে পারে। তারপরে আরো থাকতে পারে কি যে তাকে এই যে ইনভেন্টরি ম্যানেজ করতে হয়, কোন শার্টটা গেল কোন শার্টটা আসলো, এরকম থাকে না? এই শার্টটা নতুন আসলো, লাগে না? আবার দেখেন মেজারমেন্টের ব্যাপার আছে না, মেজার করতে হয়, এটা একটা আরেকটা কাজ কিন্তু তার। কোন শার্টটা কত হবে মেজার আছে না, কাটতে হবে কতটুকু মেজার আছে না, এটা আছে স্যার। একটা বড় কাজ, গুরুত্বপূর্ণ কাজ। টাকা টাকা ক্যাশ ম্যানেজমেন্ট করা, এটাও কিন্তু তার একটা কাজ, তাই না? আবার ক্লায়েন্টের সাথে ভালো ব্যবহার করে তাকে ওই ক্লায়েন্টকে রিপিটেটিভ ক্লায়েন্ট বানানো, মানে যে ক্লায়েন্টটা, আপনি যে লোকটা শার্ট বানাতে গেল তার সাথে এমন ব্যবহার করলেন যে ওই লোকটা আবার পরের বার জামা বানাতে গেলে আপনার কাছে আসে, অথবা অন্য কাউকে বলে ভাই ওই জায়গাতে যান, লোকটার খুব ব্যবহারও ভালো, কাজও খুব ভালো করে না? কিন্তু অন্য একজন মানুষকে, অন্য একজন দোকানে বানাই, ওর ব্যবহার এত খারাপ যে ওই দোকান আর দ্বিতীয়বার যায় না, ওই দোকান চলবে না স্যার, চলবে না। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে কি যে এটাও কিন্তু তার একটা রেসপন্সিবিলিটি, যে ক্লায়েন্টের সাথে ভালো ব্যবহার করা, এটাও কিন্তু একটা তার রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব। বোঝা গেল কিনা? এটাও কিন্তু তার একটা ডিউটি। তাহলে এইগুলা এক একটা আমরা বড় কাজ বলতে পারি, এই বড় কাজগুলোকে সাধারণত জব বলে থাকি। তাহলে যদি আমরা এটা ধরে ফেলি যে শার্ট বানানো তার একটা জব, তাহলে কতগুলা, মানে একটা জবকে যদি আমরা ব্রেকডাউন করি, ভাঙি, তাহলে টাস্ক আসে। তার মানে কতগুলো টাস্ক মিলে একটা জব হয়, বুঝা গেল কথাটা? জি স্যার। টাস্কটা কি দেখেন, টাস্ক এভাবে বলতে পারি আমরা, এই শার্টটা বানানোর জন্য নিশ্চয়ই আমাকে ছিট কাটতে হয়েছে মেজার করে। জি স্যার। আমি যদি ঠিকঠাক কাটতে না পারি শার্টটা এরকম হবে না? তাহলে এই যে ঠিকমতো কাটা, এটা কিন্তু একটা টাস্ক। আবার দেখেন এই যে পকেটটা আছে না, একটা আলাদা কাজ না এখানে, এটা একটা টাস্ক। জি স্যার, ওটা আলাদা। কলার লাগানো, কলার বানানো, এটা একটা টাস্ক। বোতাম লাগানো এক একটা টাস্ক, সেলাই করা, এগুলো এক একটা টাস্ক, তাই না? তার মানে আমার জবটাকে আমি যখন ব্রেকডাউন করছি তখন টাস্ক পাই, অর্থাৎ কতগুলো টাস্ক মিলে হয় কি একটা জব। কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার। জি স্যার। যেমন আপনারা অ্যাসেসমেন্ট করেছেন না, অ্যাসেসমেন্ট স্কিলের অ্যাসেসমেন্ট দিয়েছেন না স্যার? তাহলে অ্যাসেসর অ্যাসেসমেন্ট নেওয়া, এটা একটা যদি জব হয়ে থাকে, তাহলে দেখেন তো সেলফ চেকলিস্ট পূরণ করেছিলেন আপনারা? জি স্যার। তাহলে একজন অ্যাসেসর সেলফ চেকলিস্ট পূরণ করাতে পারে ছাত্রদের দিয়ে, হ্যাঁ, মানে কিছু বলতে হয়, তারপরে কাজ করতে হয়, সাইন করতে হয়, এটা একটা টাস্ক। এগ্রিমেন্ট সাইন করেছিলেন স্যার? আপনারা এগ্রিমেন্ট করেছিলেন স্যার। তাহলে এই যে এগ্রিমেন্ট করাতে পারা, এটা একটা টাস্ক। রিটেন টেস্ট দিয়েছিলেন স্যার আপনারা? জি স্যার। তাহলে অ্যাসেসর হিসেবে রিটেন টেস্টটা নেওয়া, এটা একটা ডেমো
করেছিলেন? স্যার। ডেমো করা একটা টাস্ক। তাহলে আবার ওরাল নিয়েছিল স্যার? জি স্যার। ওরাল নিতে পারা সিস্টেম অনুযায়ী এটা একটা টাস্ক। কার্স বিতরণ করেছে, আপনাকে কার্স দিয়েছে, কার্স পূরণ করেছে, জি স্যার। জি স্যার। পারার একটা টাস্ক। সবগুলো আমি অ্যাসেসমেন্ট কন্ডাক্ট জব একটা। বুঝতে পেরেছি? তার মানে কতগুলো টাস্ক মিলে হচ্ছে আমার একটা জব। জব। তাহলে একটা মানুষ একটা টাস্ক করে বসে থাকে, শুধু রিটেন টেস্ট নিয়ে বসে থাকলে সে অ্যাসেসর হবে কখনো? না স্যার। অনেকগুলা কাজ করতে হয়, তাই তো? তাহলে এবার দাঁড়াই কি, এবার আসি, তাহলে আমার যদি জব এটা হয়ে থাকে, তাহলে ছোট ছোট এই যে আরো আমি এই জবটাকে ব্রেকডাউন করলাম, করে এই যে পকেট লাগানো, সেলাই করা, বোতাম লাগা, এই যে আলাদা আলাদা করলাম, এটাকে বলছি আমরা টাস্ক, তাই না? এবার যদি চলে আমরা শুধু পকেটের অংশে, যে পকেট যদি লাগানো একটা টাস্ক হয়ে থাকে, তাহলে পকেট কি এমনি লেগে যাবে না, কিছু কাজ করতে হয় তার জন্য? অবশ্যই কাজ কাট করতে হবে করতে হবে। তাহলে এই পকেটে সেলাই করা, ডাবল সেলাই হবে না সিঙ্গেল সেলাই হবে, সেলাই করা, কোথায় বসবে, এই যে এটা দেখেন, এই ঠিক এই জায়গাতে ম্যাচিং করে বসানো, এই লাইন বরাবর বসানো। যদি এটা একটু এদিকে লাগাতো তাহলে কি হতো? বলতো না স্যার। চেকের সাথে মিলতো না স্যার। মিলতো না। তাহলে এটা কি চলতো নাকি ক্লায়েন্ট এসে অবজেকশন দিতে হয়, কি বানিয়েছেন এটা নিব না আমি, তা বলতো না? অবশ্যই অবজেকশন দিতে স্যার। এই যে সুন্দর করে বসানো, এটা কিন্তু একটা ক্রাইটেরিয়া, বুঝেন? তার মানে এটা ঠিক এই লাইনে বসানো, এটা কিন্তু একটা ক্রাইটেরিয়া। তার মানে কি, সে পকেটটা ঠিক মতো বসাতে পেরেছে, এটা একটা ক্রাইটেরিয়া। বুঝা গেল? জি স্যার। মানে টাস্কের একটা অংশ, বুঝেন? টাস্কের একটা অংশ। সেলাইটা ডাবল সেলাই করবে, এটা একটা ক্রাইটেরিয়া বা টাস্কের অংশ, তাই না? সেলাই এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে এইভাবে সেলাই করবে, বা মেজারমেন্টটা এরকম হবে, তাই না? এগুলো এক একটা ক্রাইটেরিয়া বা টাস্ক এলিমেন্ট। তাহলে কি দাঁড়ালো, আমার টাস্ক হলো পকেট লাগানো, কিন্তু পকেটটা এমনি লেগে যায় না, এর জন্য কিছু কাজ করতে হয় ছোট ছোট, তাই না? ঠিক মতো বসানো, সেলাই দেওয়া, ডাবল দিবে না সিঙ্গেল দিবে, তাই না? কিভাবে কাটবে, এই কাজটা, এইগুলো এক একটা বলছি আমরা টাস্ক এলিমেন্ট, মানে টাস্কেরও ছোট অংশ। বুঝাতে পেরেছি আমি? জি স্যার। তার মানে বড় যে কাজটা ছিল শার্ট বানানো, এটা যদি জব হয়ে থাকে, তাহলে এই পকেট লাগানো, কলার লাগানো, বোতাম লাগানো, এগুলো একটা টাস্ক। এখন বোতাম যে লাগাবো আমি, এই বোতাম লাগাতে হলে বোতাম কিভাবে লাগাবো, এই যে বোতামের যে হোলটা বানানো, সেলাইটা কিভাবে দিবে, এগুলো এক একটা ক্রাইটেরিয়া বা টাস্ক এলিমেন্ট, টাস্কেরও ছোট অংশ। টাস্ক এলিমেন্ট। তাহলে আমি তিনটা জিনিস বুঝাতে পেরেছি কিনা, জব কি জিনিস, টাস্ক কি জিনিস, টাস্ক এলিমেন্ট কি জিনিস, তাই না? স্যার টাস্ক এলিমেন্টটা যদি আরেকবার বলা যেত, মানে এটা কি প্রসিডিউরটাকে বোঝানো হচ্ছে? টাস্কের মানে কতগুলো কাজ করলে টাস্ক কমপ্লিট হয়, তাই তো? এই যে কাজটা মানে টাস্কেরও ক্ষুদ্র অংশ, টাস্ক এলিমেন্ট, টাস্কের উপাদান বলা হচ্ছে বাংলায়। কিন্তু ঘটনা হলো যে আমরা যখন এইটা ঠিক মতো লাগানো, মানে এই যে একবারে লাইন ধরে প্যাটার্ন অনুযায়ী বসানো, সেলাই করা, এইটা কাটা বা এটার উপরে ডাবল সেলাই করা, এখান দিয়ে সেলাই দিলে হবে না, এখান দিয়ে সেলাই দিতে হবে, এই যে ক্রাইটেরিয়া, এইগুলা হচ্ছে এক একটা টাস্ক এলিমেন্ট। আর যখন আমার এইটা পুরো পকেটটা লাগানো হয়েছে, তখন এটা একটা টাস্ক। আর হ্যাঁ, এক কথায় টাস্কের অংশ। টাস্ককে ভাঙলে আমরা টাস্ক এলিমেন্ট পাই, অর্থাৎ কতগুলো টাস্ক এলিমেন্ট মিলে একটা টাস্ক হয়। বুঝা গেছে কিনা? জি স্যার। ছোট অংশ। টাস্কের ছোট অংশ, হ্যাঁ। স্যার টাস্ক এলিমেন্ট কি ভাঙা সম্ভব নাকি এটাই সর্বশেষ? না, আর ভাঙা যায় না, টাস্ক এলিমেন্টকে আর ভাঙা যায় না। এই যে এটা আপনি এই প্যাটার্ন অনুযায়ী বসাবেন, এটাকে আর ভাঙা যায় না। সেলাই ডাবল সেলাই দিবেন, এটাকে ভাঙা যায় না, এটা ক্রাইটেরিয়া বা ওই টাস্কের এলিমেন্ট। স্যার এলিমেন্ট আর ক্রাইটেরিয়া কি এক জিনিস? আসলে টাস্ক এলিমেন্টই সিএস এর ভাষায় চলে যায় ক্রাইটেরিয়া। আর এমনি সাধারণ মানুষের ভাষায় আমরা বলি, এই যে জব বলি, টাস্ক বলি,
টাস্ক এলিমেন্ট বলি, এটা জেনারেল সেন্স, ও এটা সিএস এর কথা নয়। সিএস এর যদি বলি তাহলে আমরা বলবো ইউনিট, তারপর এলিমেন্ট এবং পারফরম্যান্স ক্রাইটেরিয়া বলি। হ্যাঁ, ঠিক আছে কথাটা? জি স্যার। ওকে, আমরা টাস্ক বুঝতে পেরেছি কিনা? জি স্যার। টাস্ক আমরা জব বুঝেছি কিনা? জি জব হলো বড় কাজ, জি, কতগুলো টাস্ক মিলে একটা জব হয়, তাই তো? একটা জব তৈরি হয়। আর কতগুলো টাস্ক এলিমেন্ট মিলে একটা টাস্ক হয়। টাস্ক এলিমেন্টকে আমরা আর নিচে ভাঙতে পারি না, তাই তো? ওকে, এটুকু যদি বুঝি তাহলে এখন আমরা ডাইমেনশনে যেতে পারি। ডাইমেনশন যাব আমরা। জি স্যার। ওকে, আমরা ইউনিট বা এলিমেন্ট আমরা পরে করছি। হ্যাঁ, শুধু এই গল্পটা মনে থাকলে তখন ইউনিট সহজ হবে, এলিমেন্ট সহজ হবে, পারফরম্যান্স ক্রাইটেরিয়া সহজ হবে, যদি আমার এই কথাটা মনে থাকে আপনাদের। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, তাহলে এবার ডাইমেনশনে যাই। এখন একটা মানুষ, সরি আমাদের কেউ নক করছে না, ওকে সবাই অ্যাড হয়েছে, সমস্যা নেই। ওকে, আবার ফিরি আমরা। এখানে ছিলাম আমরা এই ছবিটাতে। ডাইমেনশন। এখন আমরা ডাইমেনশনে আসি। এখন একটা মানুষ যখন কাজ করে তখন তাকে ছোট একটা টাস্ক করে শেষ হয় না, তাই না? হয়। একজন অ্যাসেসর কি শুধু এই রিটেন টেস্ট নিয়ে চলে গেলে হবে? না না স্যার। না স্যার। তাকে তার জব পারফর্ম করতে হবে, তাই না? অনেকগুলো টাস্কের নিয়ে কাজ করতে হয়, তাই তো? এবং জবটা কমপ্লিট করতে হবে স্যার। হ্যাঁ, জবটা কমপ্লিট করার জন্য অনেকগুলো টাস্ক করতে হয় তাকে, তাই না? জি স্যার। যেমন একজন অ্যাসেসর কি কি করে একটু বলবেন? আমি কিছুক্ষণ আগে বলেছি। হ্যাঁ, তার মানে লার্নারকে, তার মানে ক্যান্ডিডেটকে প্রিপেয়ার করতে পারে, এটা একটা কাজ কিন্তু তার, এটা টাস্ক। ওকে, তারপরে কি করে? এগ্রিমেন্ট করায়, সেলফ অ্যাসেসমেন্ট করায়, রিটেন টেস্ট নেয়, ডেমো নেয়, ওরাল কোশ্চেনিং করে, ওরাল নেই, তারপরে কার্ডস দেয়, ফিডব্যাক দেয়, এগুলো করে না? এগুলো সবগুলো এক একটা যদি আমরা টাস্ক চিন্তা করি তাহলে তার জবটা হলো কি? কন্ডাক্ট অ্যাসেসমেন্ট নাকি? অ্যাসেসমেন্ট। তার জবটা হচ্ছে কন্ডাক্ট অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করা। তাহলে এখন একটা মানুষ শুধু একটা টাস্ক করলেই তার সে ইনকাম করতে পারবে না, পারবে? তার লাইফ এক কথায় কি বলবো, তার জীবন পরিচালনা করতে পারবে? জীবন চলবে না একটা চলবে না। টাস্ক করলে। চায়ের দোকানদার শুধু যদি চা পরিবেশন করতে পারে তাহলে হবে না, পুরো তাকে চা বানানো থেকে শুরু করে ক্যাশ ম্যানেজমেন্ট এগুলো সবই করতে হয় চায়ের দোকানে, না? জি স্যার। নাকি শুধু বললো স্যার আমি শুধু চা বানাতে পারি কিন্তু দিতে পারি না, না হবে না। তাহলে মাল্টিপল টাস্ক নিয়ে কাজ করতে হয়, সিঙ্গেল কোনো টাস্ক দিয়ে হয় না, না? অনেকটা মানুষকে অনেকগুলা কাজ করতে হয়, তার বিনিময়ে সে অর্থ উপার্জন করে জীবন ধারণ করে, তাই তো? জি স্যার। ওকে, যদি তাই হয়ে থাকে তাহলে এবার আসি আমাদের প্রথম যে ডাইমেনশনটা ছিল সেটার নাম ছিল কি বলেন তো দেখি? এইটা তাই না? কি নাম? টাস্ক স্কিলস। এই যে টাস্ক স্কিলস, টাস্ক স্কিলস মানে ওই যে লোকটা, এই যে আমরা শার্ট বানাচ্ছি, শার্টের উদাহরণ দিয়ে যাচ্ছি এখন পর্যন্ত, এই যে ও পকেটটা লাগাতে পারে, এইটা লাগানোর জন্য তার স্কিল যদি থাকে তাহলে আমরা বলি টাস্ক স্কিল। ওই লোকটার বোতাম লাগানোর জন্য যদি স্পেসিফিক স্কিলস থাকে, স্পেসিফিক টাস্ক, সিঙ্গেল টাস্ক, তাই না? সিঙ্গেল টাস্ক বা স্পেসিফিক টাস্ক করার এবিলিটি, এটা হলো তার জন্য টাস্ক স্কিল, তাই না? এই যে কলার লাগানো, এই যে কলারটা লাগানো, এটা যদি সে ঠিক মতো লাগাতে পারে, এটা তার একটা টাস্ক স্কিল, তাই না?
ওকে, যদি অ্যাসেসরের ক্ষেত্রে আমরা চিন্তা করি, একজন অ্যাসেসর খুব ভালোভাবে সেলফ চেক পূরণ করতে পারে ছাত্রদের দিয়ে, এটা তাহলে তার কি স্কিল? টাস্ক স্কিল। টাস্ক স্কিল। একজন অ্যাসেসর খুব ভালোভাবে এগ্রিমেন্ট করাতে পারে তার ছাত্র দিয়ে বা ক্যান্ডিডেট দিয়ে, এটা তার টাস্ক স্কিল। টাস্ক স্কিল। ভেরি গুড। তাহলে কি দাঁড়ালো যে আচ্ছা ওই 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 অ্যাসেসর যদি রিটেন টেস্ট না নিতে পারে তাহলে তার সমস্যা কি? কোন কোন স্কিল গ্যাপ আছে? টাস্ক স্কিল গ্যাপ আছে। আর তার মানে ও ও ও এগ্রিমেন্ট করতে পারে, ও মানে একটা টাস্ক কমপ্লিট করতে পারে, আবার আরেকটা ওই যে আপনার এগ্রিমেন্ট করতে পারে, ফিডব্যাক দিতে পারে, সবই পারে, কিন্তু রিটেন টেস্ট ঠিক মতো নিতে পারে। তার মানে রিটেন টেস্ট যে টাস্কটা, এই টাস্ক স্কিল তার গ্যাপ আছে। তার মানে প্রবলেমটা কোথায়? টাস্ক স্কিল গ্যাপ, তাই তো? জি স্যার। ওকে, এখানে যদি আমরা চিন্তা করি যে এই লোকটা আমাদের যে দর্জি, এই দর্জি খুব ভালো লাগাতে পারে, কি জানো, এই যে পকেট লাগাতে পারে, তাহলে এটা তার টাস্ক স্কিল ভালো আছে। সে বোতাম ঠিক মতো লাগাতে পারে, কোনো সমস্যা হয় না তার বোতাম লাগাতে, তাহলে এটা তার টাস্ক স্কিল ঠিক আছে। কিন্তু ওই লোকটা কলার লাগাতে পারে না, তাহলে এটা কোন স্কিলে গ্যাপ আছে? ইয়েস, তার মানে টাস্ক স্কিল গ্যাপ আছে। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ভেরি গুড। এখন এই লোকটা শুধু কি এই একটা কাজই করে নাকি আরো কাজ করে অনেক সাথে একসাথে? অবশ্যই স্যার, অনেকগুলো কাজ করে। অনেকগুলা কাজ করে একসাথে। তাহলে যখন একটা মানুষ একসাথে অনেকগুলা কাজ করবে, এই কাজ করার যে এবিলিটি, তখন তাকে বলে কি? টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস, মানে ম্যানেজ করতে পারে টাস্ককে। ম্যানেজমেন্ট। এখন কি হলো যে এই যে এই যে এই যে এই যে অ্যাসেসর, একজন অ্যাসেসর করলো কি, ও সবই পারে ঠিকঠাক, সে এগ্রিমেন্ট করতে পারে, সে মনে করেন যে রিটেন টেস্ট নিতে পারে, সেলফ চেক নিতে পারে, ডেমো নিতে পারে, ওরাল নিতে পারে, সব ফিডব্যাকও দিতে পারে, কার্স বিতরণ করতে পারে ধরেন। কিন্তু করছে কি, ওই লোক এগ্রিমেন্ট না করেই বা সেলফ চেক না নিয়েই রিটেন টেস্ট নিয়েছে, ডেমো নিয়েছে, লাস্টে গিয়ে বলছে তাহলে এগ্রিমেন্টটা করে ফেলি। তার প্রবলেম কোথায়? ইয়েস, সে টাস্কটাকে ম্যানেজ করতে পারছে না। কোনটা আগে করা উচিত, কোনটা পরে করা উচিত, এই ব্যাপারটা তার এই ধারণাটা নাই তার। বুঝা গেল কিনা? এটা আগে করার কথা ছিল, সেটা আগে না করে পরে করেছে। তাহলে তার প্রবলেম কোন জায়গাতে আছে? টাস্ক স্কিলের সমস্যা নাকি টাস্ক ম্যানেজমেন্ট? ওটা লেগেছে, তারপরে তাহলে হবে? কাটার কাজটা তো তার আগে করার কথা ছিল নাকি স্যার? জি স্যার। তাহলে এই লোকের কোথায় সমস্যা? টাস্ক ম্যানেজমেন্ট। মানে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল কি করে? প্রায়োরিটি সেট করে, কোনটা আগে করবে পরে করবে, ম্যানেজ করবে, তাই না? মানে মাল্টিপল টাস্ক কাজ করে, তাই তো টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। জি স্যার। যখন একজন মানুষ মাল্টিপল টাস্ক নিয়ে কাজ করতে পারে, কোনটা আগে করবে পরে করবে, অর্গানাইজ করতে পারে, প্রায়োরিটি সেট করতে পারে, কোঅর্ডিনেশন করতে পারে, এই 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 যে স্কিলসটা, তাকে বলছি আমরা টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস। ক্লিয়ার কনসেপ্ট স্যার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে যদি আমাদের মাল্টিপল চয়েস হতে পারে, বা যে কোনো প্রশ্নে যদি এরকম আসে যে একজন মানুষ কোন তার স্কিলের জন্যে বা কোন স্কিলস, নিচের কোন স্কিলসটি তার টাস্ক ম্যানেজমেন্ট হিসেবে গণ্য হয়, সেক্ষেত্রে হয়তো বলো প্রায়োরিটি সেট করা, ম্যানেজ করা, মাল্টিপল ফাংশন নিয়ে কাজ করা, মাল্টিপল টাস্ক নিয়ে কাজ করা, কোঅর্ডিনেশন করা, প্ল্যানিং করা। প্ল্যান কি একটা নিয়ে করে নাকি মাল্টিপল প্ল্যান? আগে করব পরে করব, এই কথাগুলো যখন থাকবে তখন আমরা বুঝে নেব এটা আমাদের কি টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস।
যে মনে করেন যে বিয়ে বাড়িতে খাবার দিচ্ছেন, মনে করেন যে মাংস একজনকে দিয়ে দিয়েছেন, মাংস তুলে দিয়েছেন, তার ওটা টাস্ক স্কিল, তাই না? আর যদি বলা হয় যে তুমি একজন বস, তুমি প্ল্যান করো কখন ভাত দিব, কাকে দিয়ে ভাত দেওয়াবো, কে মাংস দিবে, কে ডাল দিবে, কখন ডাল দিবে, আগে মাংস দিবে না ডাল দিবে, এই যে প্ল্যানটা করা, এটা কোন স্কিলের কাজ হবে তাহলে? ম্যানেজমেন্ট স্কিল। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। তার মানে ওই যে আমাদের রান্না যখন করে একজন ঘরণী নাকি বলে বসে থাকে, ওর কাজ কিন্তু বসে থেকে দেখা কোনটা আগে দিব পরে দিব, কতটুকু দিব, বেশি দিব না কম দিব, এটা কিন্তু টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস এর অংশ। বুঝা গেল? ওকে জি স্যার। তাহলে আমরা দুইটা পেয়েছি, হ্যাঁ? কি কি পেলাম? টাস্ক স্কিল পেয়েছি আর ম্যানেজমেন্ট স্কিল এটা গেছে, আর টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস। এই যে ছবি, হ্যাঁ জি জি, বিরক্ত একবার কেন, আরো বেশি। রিজন করলে তো আবার আমাকে লিংক দেওয়া লাগবে। আচ্ছা, আমি 9 মিনিট ঠিক 2-3 মিনিট আগে আমাকে জানেন, আমি আর একটা লিংক দিয়ে দেবো। এখানেই বেশি ক্লাস নিব না আমি, হ্যাঁ? এই ডাইমেনশনটা শেষ করে দেবো, হ্যাঁ? পরে আবার আলোচনা করবো। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? আপনার বোঝানো খুবই ভালো, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। স্যার থ্যাংক ইউ স্যার, এইভাবে ক্লাস নিলে স্যার আমরা খুব ভালো শিখতে পারবো স্যার। কিন্তু ব্যাপারটা হলো আমাদের সবাই ভালো করে পড়াই, হ্যাঁ, চেষ্টা করি, কিন্তু সব সময় হয়তো সব সময় আমিও পারি না দিতে, অনেকেই হয় না। আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আপনাদের দরকার, যেটা আমি ফিল করছি, যে ঠিক সঠিক সময়ে ক্লাসটা শুরু হওয়া, এটা একটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। জি স্যার। জি স্যার, আমরা আশা করব আজকে সেশন শেষে কিছু মানে কনক্রিট গাইডলাইন দিবেন আর কি, যেটার উপরে আমরা আশ্বস্ত হব ইনশাআল্লাহ। আমি আসলে ম্যানেজমেন্টের দায়িত্বে নাই, হ্যাঁ, এই কোর্সের লেভেল 5 যেটা চলবে আগামী পরশু থেকে শুরু করব আশা করছি ইনশাআল্লাহ। তো ওই কোর্সটাকে আমি কোঅর্ডিনেশন, মানে সবাই করি অ্যাকচুয়ালি, তবে আমি ওটাকে ই করছি, যে আমি মানে সাপোর্ট দেব, ফুল সাপোর্ট যেটা বলে। এটা নিয়ে আমি কালকে কথা বললে হয়তো ডিক্লারেশন পাবেন যে অ্যাকচুয়ালি কয়টা থেকে শুরু হবে। আমার মনে হয় যেই নিক না কোনো ক্লাসটা ওই 8:30 যদি হয়, তাহলে 8:30 যেন ইন হয়, কেননা লার্নার আমরা যারা আছি তাদেরও সময় খুব গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয়। যে অনেকেই চাকরিজীবী আছি, এখানে তো অ্যাডাল্ট লার্নিং এর ব্যাপার আছে, এখানে তো আমরা ওই যে প্যাডাগজি যেটা বলি, বাচ্চাদের পড়াশোনা নয়, তাহলে সবারই টাইমের দাম আছে আমার কাছে মনে হয়। আর একটা ব্যাপার হলো যে যদি পড়ার কথা বলছেন, তো আমি আসলে পাশ করার জন্য চিন্তা করি না, হ্যাঁ? আপনারা পাশ করবেন না ফেল করবেন এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা নয় আমার। আমাদের জানতে হবে, হ্যাঁ, আমার মাথা ভালো, স্টুডেন্ট টুমরো হয়তোবা কম্পিটেন্ট হয়ে যেতে পারবো, কিন্তু নলেজের যে গ্যাপটা ওইটা আলটিমেটলি ফিল আপ হয়ে থাকে না। আপনার আন্ডারস্ট্যান্ডিংটা যেন ক্লিয়ার হয়, যেটা নেক্সটে গিয়ে মনে থাকবে যে না, এটা আমি আসলে পারি, পাস করলাম, ব্যাপারটা এরকম নাই। আর আন্ডারস্ট্যান্ডিং ভালো হলে ফিল করার ক্ষমতা আমার মনে হয় না কারো আছে। স্যার, এইখানে আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে আমরা হয়তো অনেকে কম্পিটেন্ট হই, লেভেল 4 হিসেবে নিজেকে দাবিও করি, কিন্তু আমি যে একজন লেভেল 4 সার্টিফাইড ট্রেনার বা অ্যাসেসর, নিজেকে কিন্তু সেই জায়গায় খুব একটা বেশি প্রমাণ করতে পারি না আমাদের নলেজ গ্যাপের কারণে। সবাই শুধু পাস করার চিন্তা ভাবনা থেকে। তো এইভাবে যদি আমরা এই মানে কোর্সটা শেষ করতে পারি, আশা করি কম্পিটেন্ট তো হবো ইনশাআল্লাহ, আর অনেক নলেজ এনহ্যান্স হবে, যেটা হয়তো বা ফিউচারে আমাদের খুব খুব বেশি কাজে লাগবে। আপনি আজকে সিএসটাই যে ধারণাটা দিলেন, মানে এই ধারণাটা সিএস সম্পর্কে এত ব্রিফলি ছিল না, বাকিগুলো তো মানে আরো পরে। আমরা টাস্ক শুধু ওই যে চা খাওয়া, চা বানানো এতটুকু শুনে আসছি কয়েকদিন থেকে। যাই হোক, আমি আর না বলি স্যার, সরি টু সে, প্লিজ সেশন কন্টিনিউ করুন। ধন্যবাদ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি তাহলে নেক্সট লিংক দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ওকে স্যার, দেখা যায় স্যার এখন? জি স্যার। ওকে, তাহলে আমরা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল ছিলাম। তাহলে টাস্ক স্কিল কি ছিল আমাদের? যে
সিঙ্গেল টাস্ক সম্পন্ন করবে, তাই না? ওকে, কি হলো এটার? মেশিন অটো কাজ করছে না, সরি। ওকে, তাহলে সিঙ্গেল টাস্ক গেল এখানে আমাদের টাস্ক স্কিলে, আর টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস গেল মাল্টিপল টাস্ক নিয়ে কাজ করে না, মাল্টিপল টাস্ক নিয়ে। এই দেখেন এই লোক কাজ করছে, দেখছেন কতগুলো কাজ একসাথে ফাংশন করছে। ওকে, এরপরে আমাদের যে আরেকটা কম্পিটেন্স ডাইমেনশন আছে, একটা কম্পিটেন্সি, সেটার নাম ছিল কি কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস, তাই না স্যার? কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট, এটাকে যদি আমরা এভাবে চিন্তা করি যে প্রবলেম সলভ, সেটাও চিন্তা করতে পারি। হ্যাঁ, যে আমার যদি আমার যে রেগুলার টাস্ক যেটা হওয়া উচিত, হ্যাঁ আমরা তো জানি যে এইটার পর এটা হবে, এটার পর এটা হবে, এটার পর এটা হবে, এরকম আছে না? এই যে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস প্ল্যান করলেন না, কোনো কারণে যে আপনার যে প্ল্যানটা রেগুলার যে অ্যাক্টিভিটি, সেটাতে যদি কোনো ব্রেকডাউন ঘটে যায় হঠাৎ করে, যেটা সাধারণত বলে হয় না, আপনার জানা নেই যে এই প্রবলেমটা হবে, আপনার এই কাজটা আপনি যদি জানা থাকে তো অবশ্যই প্ল্যানে রাখবেন, তাই না? প্ল্যান তো আপনি এখানে করছেন, কিন্তু আপনি প্ল্যান করলেন একটা, হয়ে গেল আর একটা, এরকম ঘটতে পারে না? কোনো কোনো ইরেগুলারিটিস, কোনো প্রবলেম, কোনো আনএক্সপেক্টেড চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে না আপনার? জি স্যার। সেই যে এইটা আপনি যে মোকাবেলা করবেন, সেটাকে বলছি আমরা কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট। হ্যাঁ, তাহলে আপনার প্ল্যান ছিল কি, ধরে নিন যে আপনার প্ল্যান ছিল অ্যাসেসর, তো অ্যাসেসর উদাহরণ দিচ্ছিলাম আমরা। আপনার প্ল্যান ছিল কি যে আপনি সকালে এসে এগ্রিমেন্ট করাবেন, তারপর সেলফ অ্যাসেসমেন্ট করাবেন, রিটেন নেবেন, তারপর ডেমো নেবেন, তারপরে ওরাল নেবেন, এইভাবে আপনার সিকোয়েন্সটা আপনি টাস্ক ম্যানেজমেন্ট স্কিলসের কাজটা কমপ্লিট করেছেন, যে এরকম এরকম করে করতে পারবো, আমি করবো, প্ল্যান করেছেন তাহলে। কিন্তু হঠাৎ করে দেখা গেলো যে রিটেন টেস্টের কোশ্চেন, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যা বোঝানোর জন্য, যে রিটেন টেস্টের কোশ্চেন স্যার আপনার মানে আপনার কাছে কোনো কারণে পৌঁছায়নি বা কিছু হয়নি, হ্যাঁ এনএসডি এর কর্তৃপক্ষ হয়তো নিয়ে আসেনি, কিন্তু আপনি অন্যান্য কাজের যে ব্যাপারটা আপনার জানা আছে যে এরপরে আমার ডেমো আছে, এই ডেমোটা আছে, যদি জানা থাকে, অ্যাসেসরের ডেমো যেমন জানা থাকে যে আমরা অ্যাসেসরের একটা ডেমো নেই, ট্রেনারের ডেমো একটা নেই, যে ট্রেনিং পরিচালনা করতে হয়, তাহলে কিন্তু আপনি করবেন কি, ঠিক আছে রিটেনটা থাক, তাহলে আপাতত আমরা এক কাজ করি, ডেমোটা নিয়ে ফেলি, কেন ডেমোটা তো জানাই আছে নাকি, হয় না এরকম? মানে অল্টারনেটিভ চিন্তা করে না প্রবলেম। হ্যাঁ, বিকল্প পথ, এটা বিকল্প শব্দটা বলবেন না, হ্যাঁ বিকল্প শব্দটা আমি নিয়ে আসতে চাই না, এই বিকল্প জায়গা থেকে বের হতে হয় আমরা। হ্যাঁ, তো শুধু বিকল্প নাই, এমনও ঘটনা ঘটে যে ওটাকে মিটিগেট করতে কোনো একটা ব্যবস্থা নেন আপনি, ওই যে ব্যবস্থাটা নেওয়া, হ্যাঁ সেটাকে বলছি আমরা কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস। আমি একদিন একটা উদাহরণ দিয়েছিলাম এভাবে, যে ইয়াতে ফেস টু ফেসে, আমি জানি না ফেস টু ফেসে কে ছিলেন ওই সময়, যে রান্না করছি আমি মাংস, হ্যাঁ মাংসের মধ্যে হলুদ বেশি পড়ে গেছে, তখন কি করা হয়, এর মধ্যে আপনি হয়তো দুটি আলু কেটে দেন, তাই না? কেটেছেন কেউ নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আপনার প্ল্যানে ছিল না কিন্তু আলু দেওয়া, কিন্তু হলুদ বেশি হয়ে যাওয়ার কারণে বা লবণ বেশি হয়ে যাওয়ার কারণে আপনি করলেন কি, দুটো আলু কেটে সেটাকে খাওয়ার যোগ্য স্ট্যান্ডার্ড ঠিক রাখলেন। তাহলে এই যে আলু কেটে আপনাকে দিতে হলো, এটা আপনি বুঝতে পারছেন যে না, আলু বা বেগুনটা কেটে দিলে এটা অ্যাডজাস্ট হবে আমার, এটা হলো কন্টিনজেন্সি প্রবলেম সলভিং স্কিলস বা কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস। আমি উদাহরণ দিয়েছিলাম যে হলুদ পড়ে গেছে, পাটখড়ি, আমরা আমাদের এই অঞ্চলে পাটখড়ি, পাট গাছ আছে না, শুকিয়ে গেলে সাদা সাদা যে খড়ি হয়, ওটা কিছু পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিলে কিছুক্ষণ পর দেখবেন যে হলুদটা শোষণ করে নেয় ওই পাটখড়িতে,
তখন পাটকড়িগুলো তুলে ফেলে দিলে হলুদটা কমে যায়। এটাও কিন্তু কন্টিনজেন্সি স্কিলস হিসেবে আমরা চিন্তা করতে পারি, তাই না? উপস্থিত বুদ্ধি ম্যানেজ করা। আপনি তা বলে টাস্ক ছেড়ে দিয়ে চলে যাওয়া যাবে না, যে না তাহলে সব শেষ, মাংস টাংস ফেলে দিই আমরা, তা তো ফেলবেন না। হ্যাঁ, দামি বলে ফেলবেন না, একটু কম দামি তরকারি হইলে নাহলে ফেলে দিলেন। হ্যাঁ, এই যে কোনোটাই যারা না পড়ে, না ফেলতে হয় আমাদের, সেই যে ব্যবস্থাটা গ্রহণ করা, এটা হলো আমাদের কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস। বুঝা গেল না? তার মানে ইমার্জেন্সি একটা সিচুয়েশন চলে আসছে, ওই সিচুয়েশন আপনি কিভাবে ম্যানেজ করবেন, কি কন্টিনজেন্সি স্কিলস দিয়ে আপনি করবেন, তাই না? বা আনএক্সপেক্টেড সিচুয়েশন চলে আসছে, আনএক্সপেক্টেড, যেটার আপনার এক্সপেকটেশনই ছিল না, কখনো আশাই করিনি স্যার। হ্যাঁ না, কোনো আশাই করেননি আপনি এই প্রবলেমটা হবে, কিন্তু হয়ে গেছে একটা প্রবলেম, তাহলে সব ফেলে ফেলে পালিয়ে যেতে হবে না, ওটাকে আপনাকে ম্যানেজ করার ব্যবস্থা করবে। ওই যে স্কিলসটা বলছি আমরা কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস। আপনার যে দেখবেন যে ক্লায়েন্ট নিয়ে কাজ করে যারা, অনলাইনে যারা কাজ করেছেন হয়তো দেখবেন যে গ্রাফিক্স ডিজাইন একটা কাজ করে দিয়েছে, সিম্পলি উনি কাজ করে দিয়েছে, কিন্তু যে ক্লায়েন্ট আছে বিদেশে আছে, ও বললো যে আপনি যে মানুষটা বানিয়েছেন দেখেন নাকটা একটু বোঝা হয়ে গেছে, একটু নাকটাকে উঠিয়ে দেওয়া যায় কিনা, বুঝা গেছে কিনা? একটা মানুষ বানিয়ে পাঠিয়েছেন আপনি গ্রাফিক্সে, নাক বোঝা হয়ে গেছে, নাকটাকে একটু তুলে দেওয়া যায় কিনা। তাহলে এই যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আপনি ফিল করছেন, আপনার প্ল্যানে ছিল না সেটা, উনি এখন হঠাৎ করে বলছেন এটা করে দেওয়া লাগবে, তাহলে আপনি করে দিবেন না? তা তো অবশ্যই স্যার করতে হবে। যদি আপনি না করে দেন তাহলে বুঝতে হবে যে, বা না পারেন তাহলে বুঝতে হবে ওই ব্যাপারটা সম্পর্কে আপনার ইনডেপথ নলেজ নেই। যদি আপনার ইনডেপথ নলেজ থাকতো তাহলে অবশ্যই এটা সমাধান করে দিতে পারতেন আপনি। বুঝা গেছে কিনা? তাহলে এই যে মাংসের মধ্যে আপনি একটা আলু কেটে দিলেন, তাহলে তার মানে আপনার ইনডেপথ নলেজ আছে ওটার উপরে, যে হ্যাঁ হলুদ কি, হলুদ বেশি হলে কি হয়, কম হলে কি হয়, ইত্যাদি ইত্যাদি, কি করলে আপনি এটা মিটিগেট হবে, এই ব্যাপারে সম্পর্কে বিস্তারিত ধারণা আছে বলে আপনি আলু কাটার দেওয়ার ব্যবস্থা করছেন। তার মানে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস আসলে ইনডেপথ নলেজ না থাকলে আপনি ম্যানেজ করতে পারবেন না। এটা কনসেপ্ট ক্লিয়ার? যদি বলা হয় কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস যাচাই করা হয় কেন, তাহলে কি হতে, এই যে ইনডেপথ নলেজ আছে কিনা ওটার ব্যাপারে সেটা যাচাই করার জন্য, তাই তো? তার মানে ইমার্জেন্সি সিচুয়েশনে বা আনএক্সপেক্টেড সিচুয়েশনে যদি হয়ে যায়, কোনো ইরেগুলারিটি ঘটে, রেগুলার যে অ্যাক্টিভিটি সেটার বাইরে কিছু ঘটে গেছে, কোনো কিছু ব্রেকডাউন হয়ে গেছে, হ্যাঁ, এই সমস্ত সিচুয়েশনে ও আসলে টাস্কটা কমপ্লিট করতে পারবে কিনা, যদি তার এই স্কিলসটা থেকে থাকে তাহলে সে কাজটা করতে পারবে। এটা হলো আমাদের কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। আমরা সহজে যদি মাথায় এভাবে চিন্তা করি, প্রবলেম সলভিং, প্রবলেম একটা আছে, প্রবলেমটা সলভ করব, এইটা হলো কন্টিনজেন্সি স্কিলস। সহজ কথায় যদি চিন্তা করি আমরা, হ্যাঁ। ওকে, আর জব রোল এনভায়রনমেন্ট স্কিলস কি তাহলে স্যার জানা আছে কারো? অন্য কেউ একজন? স্যার বলেছেন ধন্যবাদ। অন্য কেউ একজন স্যার? যে কোনো পরিবেশে জব করাকে জব এনভায়রনমেন্ট স্কিলস বলা হয়। যে কোনো জব এনভায়রনমেন্ট স্কিলস বলতে স্যার আমি যে জায়গায় জবটা পারফর্ম করবো সেখানকার এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানো, প্লাস পিআর যারা আছে তাদের সাথে কমিউনিকেট করা, মানে প্রপার আপনার এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করার প্রক্রিয়া। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। লাস্টে যে যিনি বলেছেন খুবই অর্গানাইজ হইতে বলেছেন, খুবই ভালো বলেছেন। হ্যাঁ, যে আমি যেখানে জবটা পারফর্ম করব, জবটা পারফর্ম অ্যাকচুয়ালি করে কোথায় বলেন তো? তার ওয়ার্ক প্লেসে, তাই না? ওয়ার্ক প্লেসে। তাহলে যেখানে আমি জবটা পারফর্ম করব, ঠিক ওই জায়গার যে সিচুয়েশনটা, ওই ওয়ার্ক প্লেস সিচুয়েশনটাকে অ্যাডপ্ট করা, ওই এনভায়রনমেন্টটাকে অ্যাডপ্ট করা। ওখানে কি শুধু মানুষই থাকে? মনে করেন যে মানুষ যারা, যে সমস্ত লোক আছে ওখানে, আপনার সাবঅর্ডিনেট থাকতে পারে, আপনার বস থাকতে পারে, তাই না? ওই জায়গাতে, হ্যাঁ, ধরলাম চায়ের দোকানের যদি উদাহরণ দিয়ে থাকি, চায়ের দোকানদার সারাদিন কি নিজে বসে থাকে, নিজে চা খায়, চা বানায়, নাকি তাকে ক্লায়েন্ট ম্যানেজ করতে হয়? আসে তাকে, তাই না? তাকে ম্যানেজ করে চলতে হয়। এখন ওই যে চা বানাবে, চা বিক্রেতা,
ওই চা বিক্রেতা ওখানে যে সমস্ত লোক আসে ওই লোকগুলাকে সে করতে পারে না, কি জানো কি বলে এটাকে, হ্যান্ডেল করতে পারে না, বা ইন্টারঅ্যাক্ট করতে পারে না, সোজা কথা। হ্যাঁ, করছে কি ওর দোকানে একবার চা নিতে গিয়ে পরে দ্বিতীয়বার আর চা খায় না, কেননা তার ব্যবহারের কারণে। হতে পারেন এরকম স্যার? জি স্যার। একই দোকান, পাশাপাশি দুটো দোকান দেখবেন যে একটা দোকান খুব বেশি চলে আর একজনের চলে না, এরকমও কারণ হতে পারে। শুধু দাম কম, একই দামে বিক্রি করছে মনে করেন, বা একই দামে বিক্রি করার পরও দেখবেন যে পাশের দোকান খুব ভালো চলে আর এক দোকান চলে না। কেন? ওই যে ক্লায়েন্ট ম্যানেজ করা, ওই যে এনভায়রনমেন্ট ম্যানেজ করা, ক্লায়েন্টের সাথে ভালো ব্যবহার করা, এই ব্যবহারটা ও ভালো শিখেছে, অ্যাডপ্ট করতে শিখেছে, যার জন্য সে কিন্তু তার বেচা বিক্রির হার কিন্তু বেড়ে গেছে। তাহলে এই যে এটা কিন্তু জব রোল এনভায়রনমেন্টের একটা, পুরাটাই না কিন্তু বলছি, একটা অংশ। তাহলে লিয়াজু উইথ টিম মেম্বার মানে যাকে যেখানে আপনি জবটা পারফর্ম করবেন ওখানে যে সমস্ত লোকজন থাকে তাদের সাথে মিলেমিশে কাজ করাটা, এটা আমার জব রোল এনভায়রনমেন্টের একটা স্কিল। সব পুরোটাই কিন্তু জব রোল এনভায়রনমেন্ট বলছি না আমি, কিন্তু বোঝা গেল কিনা? মানে অন্যতম উদাহরণ একটা, বোঝা গেল কি কথাটা? শুধু যে মানুষের সাথে মিলেমিশে কাজ করাটাই যে ওইটাই একমাত্র বলছি না, কিন্তু এরকম আরো অনেক আছে, তবে এইটা একটা। বোঝা গেল কিনা? লিয়াজ উইথ টিম মেম্বার, বোঝা গেল ব্যাপার স্যার? এরপরে দেখেন, এই যে আরো এনভায়রনমেন্টের মধ্যে শুধু মানুষ থাকে তা নয়, কিন্তু আপনার যন্ত্রপাতি, তারপরে ওখানকার যে লোকেশন, ওয়েদার, এগুলো কিন্তু আপনার এনভায়রনমেন্ট স্কিলস। যেমন মনে করেন যে একটা লোক, কিছুক্ষণ আগে বললাম যে টিটিসির মধ্যে খুব ভালো চা বানাতে পারছে সে, কিন্তু চায়ের দোকানে গিয়ে যখন চা বানাচ্ছে তখন সে পারে না। কেন পারে না? সে কিন্তু সবই জানে, দেখেন টাস্ক স্কিল আছে, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলসও আছে, কিন্তু যখন টিটিসির বাইরে দেওয়া হচ্ছে, টিটিসির মধ্যে এসি আছে, এসির মধ্যে খুব সুন্দর চা বানাচ্ছে, কিন্তু যখনই দোকানে দেওয়া হচ্ছে তখন আর সে পারছে না। কেন? ওই যে তাপটা সে সহ্য করতে পারে না, উপরে টিনের যে তাপ, রোদ্রের তাপ, এটা সহ্য করতে পারে না। তার মানে কি? তার জব রোল এনভায়রনমেন্ট স্কিলসটা অ্যাডপ্ট করতে পারেনি। আমি বুঝাতে পারছি? রেসপন্স কম পাচ্ছি কিন্তু এবার। জি স্যার, বুঝতে পারছি। এখানে কি কোনো প্রবলেম আছে স্যার? তাহলে আমাকে যদি বলেন যে স্যার আমি বুঝিনি, খুব ভালো হয়, তাহলে আমি আর একবার বোঝানোর ট্রাই করব। জি স্যার, আরেকবার ক্লিয়ার করুন স্যার। ওকে স্যার, আমি একটু ইন্টারঅ্যাক্ট করতে যাচ্ছি। জি প্লিজ। একটু ভিন্ন আঙ্গিকে, যে একটু জোরে বলবেন, আপনার কথা আমরা বুঝতে পারছি না, খুব কম শুনছি। আচ্ছা, জি, থ্যাংক ইউ। এবার ঠিক আছে। মানে একটা কাজ করতে গিয়ে এনভায়রনমেন্ট যেমনই হোক না কেন, সেখান থেকে পরিস্থিতিটাকে ম্যানেজ করে আমাকে কাজটা করে বেরিয়ে আসা, যদি আমি এইভাবে বলতে চাই, এরকম কিনা? ব্যাপারটা যে এনভায়রনমেন্টই হোক না কেন, ব্যাপারটা এরকম নাই, একবারে সরাসরি ওয়ার্কপ্লেস এনভায়রনমেন্টকে অ্যাডপ্ট করা, ওয়ার্কপ্লেস এনভায়রনমেন্টটাকে। আচ্ছা, ধরেন আপনি একজন ট্রেনার। জি স্যার। আপনি একজন ট্রেনার, আপনি ট্রেনিং করাবেন। এখন যদি আপনার ট্রেনিং করানোর জায়গাটা হয় কি এসি রুমের জায়গা, আপনার যে ট্রেনিং এনভায়রনমেন্ট সেখানে এসি আছে, এসি থাকতে হবে বিভিন্ন চিন্তা করে, যেমন কম্পিউটার ল্যাব যদি হয়ে থাকে তাহলে এসি রাখতে হবে, তাই তো? না তো আপনার কম্পিউটারগুলো নষ্ট হয়ে যাবে। এবং ছাত্র যারা আছে তারাও এসি প্রিফার করে, এসি থাকলে ভালো। তার মানে আপনার ওয়ার্কপ্লেস এনভায়রনমেন্টটা কি এসি রুম আছে, সোজা কথা। হ্যাঁ, ওখানে এসি থাকার দরকার, ধরে নেন এরকম একটা সিচুয়েশন। এখন আপনি করলেন কি, আপনি এখন ক্লাস নিচ্ছেন, গাছের তলায় ক্লাস নিতে পারেন বা অন্য কোনো রুমে ক্লাস নিতে পারেন, কিন্তু ওই এসি রুমে ঢুকলে আপনার সর্দি কাশি শুরু হয়েছে মনে করেন, বা আপনি বলেন যে ঠান্ডা লাগছে আমি পারবো না, ব্যাপারটা এরকম হয় না? এরকম তাহলে কি হলো, আপনি কিন্তু ওই ক্লাসরুমটাকে অ্যাডপ্ট করতে শিখেননি বা পারেননি।
তাহলে কি করতে হবে? তাহলে হয় আপনার জন্য আলাদা করে ল্যাব বানাতে হবে, আর সেখানে ছাত্রদের আবার অসুবিধা হতে পারে। তাহলে এখানে ইনক্লুশনের ব্যাপার আছে যদিও, তারপরে ব্যাপারটা এরকম যে ওই যে সিচুয়েশনটা, ওয়ার্কপ্লেসের যে এনভায়রনমেন্টটা থাকে, ওই এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করে কাজ করতে পারাটা এটা আপনার একটা স্কিলস। আবার যেটা চায়ের দোকানের উদাহরণ যেটা দিলাম স্যার, এটা খুব গুরুত্বপূর্ণ, মানে খুব ভালো একটা উদাহরণ। যে অথবা ওয়েল্ডিং ওয়ার্কশপ আছে না স্যার, ওয়েল্ডিং ওয়ার্কশপ, হ্যাঁ, আমরা যখন ট্রেনিং করাই তখন কিন্তু অন দ্য জব ট্রেনিং করাতে পারি না ম্যাক্সিমাম সময়। অন দ্য জব মানে যেখানে যে কাজ হয় সেখানেই ওই কাজটা শেখানো, যেখানে যে কাজটা হয় ওইখানে ওই কাজটা শেখানো, এটা অন দ্য জব বলি আমরা। তাহলে আমি অন দ্য জব নিয়ে যদি নেক্সট আলোচনা হয়, বিস্তারিত আলোচনা করব। তাহলে কি হলো, একজন ওয়েল্ডারের কাজ কোথায় বলেন তো স্যার? রাস্তার ধারে একটা ওয়ার্কশপে, তাই না? ওয়ার্কশপে। কিন্তু আমরা যখন ট্রেনিং করাই টিডিসিতে বা বিভিন্ন ট্রেনিং সেন্টারে, তখন কি হয়, একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে ট্রেনিং করে না, নিয়ন্ত্রিত এনভায়রনমেন্ট। আচ্ছা, তাহলে একজন লোক যদি টিডিসিতে সে ভালো কাজ করতে পারে, ওখানে নিয়ন্ত্রিত এনভায়রনমেন্ট, ওখানে তেমন কোনো প্রবলেম নাই। কিন্তু যখন প্রবলেম নাই বলতে বোঝাচ্ছে কি, যে চাপের ব্যাপার স্যাপার গুলা এগুলা সে টিডিসিতে কাজ করতে পারে, কিন্তু যখন তাকে ওয়ার্কশপে দেওয়া হচ্ছে, রিয়েল ওয়ার্কপ্লেসে যেখানে আসলে তার চাকরিটা হবে, কাজটা করবে, যেখানে মূল ওয়ার্কপ্লেস, সেখানে গিয়ে সে আর কাজটা করতে পারে না। তাহলে ওই যে এনভায়রনমেন্ট, এটাও কিন্তু আমার জব রোল এনভায়রনমেন্ট। আবার বসের সাথে কাজ করবে, বসের সাথে তার মিলেই না। এক্স্যাক্টলি স্যার, আমি এটাই বলতে চাচ্ছিলাম। আপনি যখন ক্লাসরুমের উদাহরণটা দিলেন, এমন হতে পারে যে আমার ফার্স্ট ব্যাচের লার্নাররা একটু বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, বা তারা মোট কথা ফ্রেন্ডলি, আর সেকেন্ড ব্যাচের লার্নার গুলো একটু কেমন যেন একটু অমনোযোগী, শিখতে চায় না, জাস্ট টাইম পাস। এটাও কি জব রোল? 100%। এটা কিন্তু আমি প্রথমেই বলেছি যে লিয়াজু উইথ টিম মেম্বার শব্দটা ইউজ করেছিলাম স্যার। এক্স্যাক্টলি, আমি হয়তো মিস করে গেছি স্যার। হ্যাঁ, এটা প্রথমে বলেছি। এটা কিন্তু একটা অন্যতম বলেছিলাম, যে অন্যতম তবে একমাত্র নয়, তা বলেছিলাম। জি, এটা একটা অন্যতম লিয়াজু উইথ টিম মেম্বার, বা ওখানে আমার যে ওয়ার্কপ্লেসে যে সমস্ত মানুষগুলো থাকবে, যাদেরকে নিয়ে আমি কাজ করব, যাদের আন্ডারে কাজ করব, অথবা যাদেরকে নিয়ে কাজ করব, তাদের সাথে লিয়াজু মেনটেন করে কাজ করা, এটা অন্যতম একটা জব রোল এনভায়রনমেন্ট স্কিলস। এবং পাশাপাশি এই কথাগুলো বলতে চাইছিলাম, ওখানে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার স্কিলটাও কিন্তু আপনার জব রোল এনভায়রনমেন্ট স্কিলস। আবার ওখানকার যে সিচুয়েশনটা, এই যে তাপের কথা বলছি, হ্যাঁ, এনভায়রনমেন্ট তো বুঝতে পারছি, ফিজিক্যাল এবং ফিজিক্যালি বলতে পারি, যে ফিজিক্যাল যে এনভায়রনমেন্টটা, হ্যাঁ, সাইকোলজিক্যাল হতে পারে। ওই যে টিম মেম্বারদের সাথে যে করে কাজ করে, কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপারও থাকে, সাইকো সোশ্যাল থাকতে পারে। তো এই যে এনভায়রনমেন্ট, যেখানে আমি কাজটা করব, ওই এনভায়রনমেন্টে যা যা থাকবে তাদের সাথে মিলে ঝুলে, সেটা যন্ত্রপাতি হতে পারে অথবা মানুষজন হতে পারে, হ্যাঁ, তাদের সাথে মিলে কাজ করাটা আমার জব রোল এনভায়রনমেন্ট স্কিলস। ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? যদি এটা না থাকে তাহলে কিন্তু আমার পুরোটাই নষ্ট, কিচ্ছু থাকবে না, আমার জবের কিছু থাকবে না। এই যে আমি উদাহরণ দিয়ে ভাবে যে আমি ক্লাস নিচ্ছি, এই যে ফেস টু ফেস ক্লাসের ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি, যে আমি যদি আমার এই লার্নার ম্যানেজ করতে না পারি, লার্নারদের সাথে ভালো ভাবে ক্লাস আমি হয়তো খুব ভালো ট্রেনার, খুব ভালো ট্রেনিং নিচ্ছি, কিন্তু তাদের সাথে আমার এমন অ্যাটিটিউড করছি যে তারা দুদিন পরে আর কোনো ছাত্র নাই, চলে যাচ্ছে। তার মানে আমার জব রোল এনভায়রনমেন্টাল স্কিলে প্রবলেম আছে, আমি তাদের সাথে লিয়াজু করে কাজ করতে পারছি না। বোঝা গেছে কিনা? ওকে, তাহলে এই হলো 4টা আমাদের ডাইমেনশন। হ্যাঁ, একটা হলো টাস্ক স্কিল, সিঙ্গেল টাস্ক নিয়ে বা স্পেসিফিক টাস্ক নিয়ে কাজ করা। আরেকটা হলো টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস, মাল্টিপল টাস্ক নিয়ে কাজ করা, এখানে কোঅর্ডিনেশন আসতে পারে, ইন্টিগ্রেশন আসতে পারে, তারপরে ম্যানেজমেন্ট আসতে পারে, তারপরে আপনার প্ল্যানিং আসতে পারে। এগুলো হচ্ছে
টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস। এখন ওই টাস্কটা করতে গিয়ে কোনো বিপত্তি ঘটতেই পারে, কোনো সমস্যা আসতেই পারে, আপনার আনএক্সপেক্টেড চ্যালেঞ্জ আসতে পারে, সেটাকে কিভাবে হ্যান্ডেল করছেন বা হ্যান্ডেল করার মতো এবিলিটি আপনার যদি থাকে তাহলে সেটাকে বলছি আমরা কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস। আর যেখানে আমি জবটা করব, আমি কাজটা পারফর্ম করব, ওইখানকার যে স্কিলসটা, ওখানকার যে এনভায়রনমেন্টটা, ওই এনভায়রনমেন্টে কাজ করার এবিলিটি, সেটা মানুষদের সাথে কাজ করা বা যন্ত্রপাতি বা ওখানকার এনভায়রনমেন্ট, অন্যান্য এনভায়রনমেন্ট, এইগুলা নিয়ে কাজ করার যে এবিলিটি, সেটাকে বলছি আমরা জব রোল এনভায়রনমেন্ট স্কিলস। জব অর রোল, জব বা রোল এক কথায়, যেখানে জবটা পারফর্ম করব বা রোলটা প্লে করব। এই হলো আমাদের মূল 4টা স্কিলস। আর একটা স্কিলস আছে ট্রান্সফার স্কিলস, এটা আপাতত আপনাদের বই নাই, বিধায় এটা আমি আলোচনা করছি না। ওকে, বুঝা গেল? এটা মনে হয় ভালো হয় স্যার, এটা অনেকক্ষণ থেকে দেখতেছি, মনে একটা কোয়ারি। সংক্ষিপ্তভাবে একটু ওই সম্বন্ধে একটু বললে ভালো। এটা জি জি। ট্রান্সফার স্কিল হলো যে আপনি যে কাজটা করলেন, নতুন কোন সিচুয়েশন আসলে সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন কিনা, নতুন সিচুয়েশনটাকে অ্যাডপ্ট করতে পারেন কিনা। ধরেন আপনি মোটরসাইকেল চালাতে পারেন, মোটরসাইকেল চালানো শিখলেন আপনি, টিভিএস আছে না, টিভিএস অ্যাপাচি, অ্যাপাচিতে আপনি কাজ করতে, মোটরসাইকেল, আপনার টাস্ক স্কিল আছে, টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস আছে, কন্টিনিউয়েন্সি আছে, জব রোলে আছে, ধরেন ঠিকই আছে। কিন্তু যখন আপনাকে হোন্ডা দেওয়া হচ্ছে, হোন্ডা বলতে কি, হোন্ডাই তো না, কি বলে এটা, হোন্ডা তো না, এই যে মনে করেন যে ইয়ামা, যখন ইয়ামা দিচ্ছে তখন বলছে না আমি ইয়ামা তো পারবো না, আমি এতে পারবো, কি জানো, অ্যাপাচি পারবো, ইয়ামা পারবো না। তার মানে আপনি ওটাকে, এই যে নতুন কোনো সিচুয়েশন আসলে সেটাকে অ্যাডপ্ট করতে পারেন না, আপনি তার সাথে অ্যালাইন করতে পারেন না। আপনারা হয়তো উইন্ডোজ কম্পিউটারে যদি কাজ করে থাকেন, উইন্ডোজ 11 নাম শোনা আছে হয়তো, বা 10 শোনা আছে, তাই না? উইন্ডোজ 10। এখন ঘটনা হলো উইন্ডোজ 10-এ আপনি কাজ করছেন, এখন এর আপগ্রেড ভার্সন আসছে, হ্যাঁ। এখন যখন উইন্ডোজ 11 আসছে তখন বলছেন না আমি এটা পারবো না, হ্যাঁ, কেননা যে আমি উইন্ডোজ 10-এ কাজ শিখেছি। তো উইন্ডোজ 10-এ কাজ যদি শিখেন, তার আপগ্রেড ভার্সন আছে, সেটাতে আপনি অ্যাডপ্ট করতে পারবেন কিনা। অথবা আরেকটা উদাহরণ দিই, যে আপনি প্রিন্ট করা শিখেছেন ক্যানন প্রিন্টারে, কিন্তু আপনি যেখানে জব করতে গেছেন ওখানে ইপসন প্রিন্টার দিয়ে দিয়েছে, অন্য একটা প্রিন্টার, সেখানে বলছে না আমি এটাতে পারবো না প্রিন্ট করতে, কেন, আমি ইপসন প্রিন্টারে, ক্যানন প্রিন্টারে প্রিন্ট করতে শিখেছি, ইপসনে আমি শিখিনি। তার মানে আপনি এই যে আপনার মধ্যে ট্রান্সফার স্কিলসটা তৈরি হয়নি। নতুন সিচুয়েশনে সেম কাজ, কিন্তু নতুন সিচুয়েশনে আপনি এটাকে অ্যাড করতে পারেননি। বুঝা গেল স্যার? স্যার জি, আপনি না নতুন সিচুয়েশনে এটাকে নিয়ে যেতে পারছেন না আপনি। ওকে স্যার, একটু আগে আপনি বলছিলেন কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলকে আমরা প্রবলেম সলভিং স্কিলস বলতে পারি, হ্যাঁ। তো ওইটার কাছাকাছি মেবি ট্রান্সফার স্কিল, কারণ এইটাও যখন আমি নতুন একটা প্ল্যাটফর্মে আমার সেম অপারেশনটা করব, সেক্ষেত্রেও তো কিছু প্রবলেম, যেটা আমি ব্যাপারটা এরকম নয় স্যার, ব্যাপারটা হচ্ছে যে ওখানেই আমার যে নরমাল যে স্কিলস ছিল ওগুলোর মধ্যে কোনো বিপত্তি যদি ঘটে, কোনো সমস্যা হয়, তাহলে কন্টিনজেন্সি স্কিলস। আর এটা কিন্তু কমপ্লিটলি নতুন জিনিস আসছে, একটা নতুন মানে হ্যাঁ, যে আপনি জাস্ট শুধু ইপসন ছিল, আপনি ক্যাননে সেটা কাজ করতে দিলে আপনি পাচ্ছেন না, এটা কিন্তু প্রবলেম ঘটেনি, কিন্তু এটা হচ্ছে জাস্ট নতুন একটা এনভায়রনমেন্টে কাজ করা, এটা আপনি পাচ্ছেন না, ব্যাপারটা এরকম। আর এটা হলো কি ওইটার মধ্যেই কোনো সমস্যা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমরা ছিলাম কোথায়? এখানে ছিলাম। এটার মধ্যে পরে বিস্তারিত ছিল ওই জিনিসগুলাই, যে টাস্ক স্কিল কি, এবিলিটি টু পারফর্ম দ্য জব, মানে সিঙ্গেল জব অ্যাকচুয়ালি, হ্যাঁ। এখানে আর কথা না বলি, এখানে
অ্যাসেসর হিসেবে কি করবে সেটা আপাতত দরকার নেই আপনাদের। এটা হলো টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস, অলরেডি বলেছি। প্রায়োরিটি সেট করা, ইন্টিগ্রেট করা, প্ল্যান করা, অর্গানাইজ করা, এগুলার এর মধ্যে পড়ে সাধারণত। আর কন্টিনজেন্সি বলেছি, ইরেগুলারিটিস, ব্রেকডাউন যদি হয়ে যায় আমি কিভাবে রেসপন্ড করব। এখানে বলছে দেখেন, নট এভরিথিং ইন দ্য ওয়ার্ক প্লেস গোজ অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান। প্ল্যান অনুযায়ী সবকিছু আমাদের ওয়ার্ক প্লেসে হয় না, অ্যাক্সিডেন্ট ঘটে, এরর হয়, মিস্টেক হয়, নন স্ট্যান্ডার্ড থিং হ্যাপেন, স্ট্যান্ডার্ড মেনটেন হয়তো হয়নি, যে স্ট্যান্ডার্ডে করবেন ওই স্ট্যান্ডার্ড হয়নি। সেক্ষেত্রে আপনার একজন ওয়ার্কার হিসেবে আপনার প্রবলেম সলভিং স্কিলস বা এটা সম্পর্কে বিস্তারিত ইনডেপথ নলেজ দরকার, যার ফলে কি করতে পারেন আপনি, এই যে ইরেগুলারিটি বা ব্রেকডাউন যদি হয় আপনার রুটিনে বের হয়ে আসতে অ্যাকশন নিতে পারেন বা কাজ করতে পারেন। আর এটা হলো আপনার যে জব রোল এনভায়রনমেন্ট স্কিলস, এখানে দেখেন লেখা আছে যে ইনক্লুডিং ওয়ার্কিং উইথ আদার্স। ওয়ার্কিং উইথ আদার্স মানে ইনক্লুডিং বলা হয়েছে, তার মানে ওয়ার্কিং উইথ আদার্সই শুধু যে জব রোল এনভায়রনমেন্ট স্কিল ব্যাপারটা ওইরকম নয়। হ্যাঁ, এখানে এই যে ম্যানেজার ট্যানেজারদের সাথে কাজ করার পাশাপাশি এখানে লেখা নাই ওই এনভায়রনমেন্টে যা আছে ওই এনভায়রনমেন্ট ম্যানেজ করে কাজ করা। ওকে, এটা ছিল আলোচনা। এখানে একটা প্রশ্ন আসছে, অ্যান্সার করা যায় নাকি স্যার? দিস আর এটা তো অলরেডি, এটা সিএস এর পড়া, সিএস পড়াইনি আমি যেহেতু। এটা কি দেওয়া যায়? হোয়াট ডাজ টাস্ক স্কিলস প্রাইমারিলি ফোকাস অন in competency assessment? The ability to adapt. পড়লেন কখন আপনি এটা কি আগে না নিচের গুলো পড়তে সময় লাগবে না? নাকি আগে এই প্রশ্ন পড়েছেন কোথাও, কেউ পড়িয়েছে? ওকে, তাহলে স্পেসিফিক এবিলিটি যেহেতু টাস্ক স্কিল বলেছে, অ্যাডাপ্ট টু চেঞ্জ ইন দ্য ওয়ার্কপ্লেস এনভায়রনমেন্ট, অথবা ক্যাপাসিটি টু প্ল্যান এন্ড, আচ্ছা ক্যাপাসিটি টু প্ল্যান এন্ড অর্গানাইজ টাস্ক ইফেক্টিভলি, এটা কোন ডাইমেনশন আমরা যেতে পারি? স্যার ওটা টাস্ক ম্যানেজমেন্টে যাবে স্যার। টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস, তাহলে এখানে মেবি বি নাম্বার হবে। এটা কোনটাতে যেতে পারে? আর উপরেরটা স্যার ওটা কন্টিনজেন্সিতে যাবে স্যার, এই নাম্বারটা যাবে কন্টিনজেন্সিতে। জব রোলে, এটা কি হুইচ ডাইমেনশন অফ কম্পিটেন্সি ইনভলভ দ্য এবিলিটি টু কোঅর্ডিনেট ভেরিয়াস টাস্ক টু অ্যাচিভ আ ডিজায়ার আউটকাম এফিশিয়েন্টলি? এবিলিটি টু, তারপর অংশটা পড়েন কোঅর্ডিনেট ভেরিয়াস টাস্ক। এই খেয়াল করেন, কোঅর্ডিনেশন ভেরিয়াস টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। হ্যাঁ, ম্যানেজমেন্ট স্কিল মানে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস। কেন কোঅর্ডিনেশন করবে, কি সিঙ্গেল টাস্কে নয়, ভেরিয়াস টাস্কে। যখনই ভেরিয়াস টাস্ক আসবে অথবা ভেরিয়াস টাস্ক না আসে কোঅর্ডিনেশন আসবে, অথবা ম্যানেজ আসবে, অথবা প্ল্যান আসবে, ইন্টিগ্রেশন আসবে, এই সমস্ত বিষয়গুলো আসলে সব সময় আমার টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। জি স্যার। Contingency management skills are primarily concerned with key performing specific tasks according to the established standards, coordinating multiple tasks to contingency skills. No. Option 3. Option 3 হবে স্যার, এটা option 3. Adapting and responding effectively with unexpected challenge. The number 3. স্যার সি নাম্বার হবে স্যার, অ্যাডাপ্টিং এন্ড রেসপন্ডিং ইফেক্টিভলি। Unexpected challenge, very good. তার মানে কন্টিনিউয়াসলি। আনএক্সপেক্টেড মানে আপনার এক্সপেকটেশনে ছিল না, হঠাৎ হয়ে গেছে, সমস্যা চলে এসেছে আপনার, তাহলে এটা কন্টিনজেন্সি স্কিলস। আর অর্গানাইজেশনাল পলিসিজ এন্ড প্রসিডিউর হচ্ছে আপনার জব রোল এনভায়রনমেন্ট স্কিলস। জি স্যার।
এটা কি হুইচ ডাইমেনশন অফ কম্পিটেন্সি ফোকাস অন দ্য স্পেসিফিক এবিলিটি, মানে সোজা কথা এই স্যার টাস্ক শব্দটা স্কিল। হ্যাঁ এই জি, স্যার। স্পেসিফিক টাস্ক স্কিল সিঙ্গেল স্পেসিফিক অথবা সিঙ্গেল থাকলে ওটা টাস্ক স্কিল হবে স্যার। টাস্ক স্কিল, ইয়েস। এরপরে চলে আসছে সিএস। সিএস কি জিনিস, হ্যাঁ সিএস কি জিনিস, বা আরো সিএস নিয়ে পড়াশোনার যে বিষয় যদি আমি নেক্সটে কোনোদিন সুযোগ পাই বা হয় আপনাদের সাথে কথা হয়, তাহলে আমি আবার সিএস নিয়ে কিছু বেসিক কিছু কথা বলবো আশা করি। হ্যাঁ আমি আজকে আর না এগোই, আমার একটু কাজ আছে। হ্যাঁ কাইন্ডলি সুযোগ করে একটু আমাদের সেশন দেন স্যার। আমার সিএস নিয়েই কাজ আছে। হ্যাঁ এগুলো একটু রিভিউ দিবেন স্যার প্লিজ। এখন জি প্লিজ। স্যার এই শর্ট কোশ্চেন গুলো একটু রিভিউ করবেন প্লিজ। ও শর্ট কোশ্চেনের রিভিউ। ওকে, আমি এক কাজ করি, এটা স্ক্রিনশট নিয়ে কি দিয়ে দেবো আরো স্যার গ্রুপে? জি জি স্যার তাই করুন।